প্রিয় কর্মচারী বন্ধুরা, আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। আজকে যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো গত 19শে মে মুখ্য সচিবের অফিস থেকে জারি হওয়া নির্দেশিকা নম্বর 139/CS/2026 dated 19/05/2026। যে আদেশনামায় বলা হয়েছে যে কর্মী সংগঠনের নেতৃত্ব বা কোনো কর্মচারীরা সরকারের কোনো সমালোচনা কোনো সংবাদ মাধ্যমে, পত্রপত্রিকায়, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় করতে পারবেন না। যদি করেন সরকারের অনুমতি ছাড়া, তাহলে তাদের বিরুদ্ধে চাকুরি বিধি অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন একটা নতুন সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু ব্যুরোক্র্যাটরা তাদের বড়ই অস্বস্তিতে ফেলছেন পলিটিক্যাল এক্সিকিউটিভদের। 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, তখন আমরা দেখেছিলাম ব্যুরোক্র্যাটদের একাংশের মধ্যে মানে মমতা বন্দনায় একেবারে প্রাণ নিবেদন করার অবস্থা। এবং আপনারা নিশ্চয়ই জানেন, ওই সিধু কানু বা তাদের স্মৃতিচারণে একটা সরকারি অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, সিধুবাবুর বাড়ির লোককে দেখছি, কানুবাবুর বাড়ির লোককে দেখছি, ডহরবাবুর বাড়ির লোকজন কোথায়? ডহরবাবুর বাড়ির লোকজনকে খুঁজুন। এবং সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা, আইএএস আইপিএস অফিসাররা ওই সরকারি সভার চারদিকে ডহরবাবুর লোককে খুঁজতে বেরিয়ে পড়লেন। এখন এটা বিশ্বাসযোগ্য নয় যে আইএএস আইপিএস এবং সিনিয়র WBCS অফিসাররা, WBCS এক্সিকিউটিভ অফিসাররা, তারা জানেন না যে ডহরবাবু বলে কেউ নেই। ডহর মানে হচ্ছে রাস্তা। সিধু কানুর নামে ওই রাস্তা বলে সিধু কানু ডাহুর করা হয়েছে। এটা তারা জানতেন না, এটা বিশ্বাসযোগ্য না। কিন্তু পাছে মমতা বন্দ্যোপাধ্যায় রুষ্ট হন, তাই কিন্তু কোনো ব্যুরোক্র্যাট তাকে সংশোধন করিয়ে দিলেন না এবং তাকে একটা হাসির খোরাকে পরিণত করলেন। আরেকটি উদাহরণ দিই, ক্ষমতায় আসার পরেই একটি সরকারি অর্ডার বেরোলো, তাতে দেখলাম লেখা হয়েছে অনারেবল CM মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাজ বিন প্লিজ টু বলে অর্ডার করা হলো। এখন সংবিধান অনুসারে সরকারি নির্দেশনামা জারি করার ক্ষেত্রে সর্বদা লিখতে হয় দি গভর্নর ইজ প্লিজ টু, কারণ সরকারটা গভর্নরের, মুখ্যমন্ত্রীর নয়। সাংবিধানিক প্রধান হচ্ছেন মাননীয় রাজ্যপাল। তা আমি সঙ্গে সঙ্গে পার্টি ডিপার্টমেন্টে একটা RTI করে বললাম যে আপনারা করছেনটা কি? মুখ্যমন্ত্রীর নামে এরকম সরকারি অর্ডার হয়, অবিলম্বে এটা প্রত্যাহার করুন এবং কোন কোন অফিসার এই অর্ডারটা করেছে আমাকে জানান। যাই হোক, তারপরে পারে আমাকে ডেকে পাঠিয়ে বলা হয় আমরা অর্ডারটা প্রত্যাহার করে নিচ্ছি, আপনি আর দয়া করে এই RTIটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। তা আমি আর করিনি, কিন্তু সেই অর্ডার প্রত্যাহার করে তারপর থেকে দি গভর্নর হ্যাজ বিন প্লিজড। অর্থাৎ ব্যুরোক্র্যাটরা, উচ্চপদস্থ ব্যুরোক্র্যাটরা, যখনই পলিটিক্যাল এক্সিকিউটিভের পরিবর্তন হয় সরকারে, তখন সেই পলিটিক্যাল এক্সিকিউটিভকে মানে খুশি করার তাগিদ থেকে এমন অনেক কাজ করেন যা সরকারের পলিটিক্যাল এক্সিকিউটিভদের অত্যন্ত বিব্রত করে। তা পলিটিক্যাল এক্সিকিউটিভদের বিরুদ্ধে দিশাহীনতার অভিযোগ ওঠে। তা স্বাভাবিকভাবে এই তড়িঘড়ি পলিটিক্যাল এক্সিকিউটিভদের খুশি করতে গিয়ে মাননীয় মুখ্য সচিবের নামে যে অর্ডারটি বেরোলো, সেই অর্ডারে কিন্তু এই যে সরকারের সমালোচনা করা যাবে না এবং গেলে শাস্তিমূলক ব্যবস্থা নামিয়ে আনা হবে, এইটা কিন্তু এর সঙ্গে জুড়ে দেওয়া হলো শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, এদের কর্মী সংগঠন এবং এদেরও। এখন মুশকিল হচ্ছে যে এনারা চাকুরি বিধি অনুসারেই প্রকাশ্যে রাজনীতি করতে পারেন, রাজনৈতিক দলের সদস্য হতে পারেন, শিক্ষক শিক্ষাকর্মীরা,
এমনকি নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে তারা নির্বাচনে লড়াইও করতে পারে। অর্থাৎ তাদের ক্ষেত্রে এই অর্ডারটা কার্যকর হয় না। যাই হোক, 21 তারিখে এই মানে সমালোচনা হওয়ার পরে পার ডিপার্টমেন্ট থেকে একটি অর্ডার বেরোলো এবং পার HR/O/পার ব্র্যাকেট দিয়ে এস্টাবলিশমেন্ট MISC স্ট্রোক দিয়ে 11/2023 ডেটেড 21/5/2026, সেখানে আগের অর্ডারটা সংশোধন করে বলা হলো যে এই বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা বা শিক্ষক শিক্ষাকর্মীরা এই আদেশনামার আওতার থেকে বাইরে। এখন মূল বিষয় আমি যেটাতে যেতে চাইছি, আমি জানি আজকের এই ভিডিও বেরোনোর পরে কেউ আমাকে তৃণমূলপন্থী বলে পিঠের লেভেল সেটে দেবেন, আবার কেউ বলবেন কৌশলে সরকারকে আরও ভিন্ডিকটিভ হওয়ার জন্য সূত্র বাদলে দিচ্ছে। আসলে বেটা বিজেপি বাম আমলে আমরা যখন বাম সরকারের কর্মী বিরোধী নীতি, কর্মসূচি এবং সিদ্ধান্তের বিরুদ্ধে কর্মচারীদের দাবিতে আন্দোলন করতাম, তখন প্রথমে আমাদের কংগ্রেসি ছাপ মেরে দেওয়া হচ্ছিল, তারপরে সংবাদ মাধ্যম আমাদের তৃণমূলই ছাপ মেরে দিলেন। আবার তৃণমূলের আমলে একেবারে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই যখন আমরা আন্দোলন শুরু করলাম, তখন আবার আমাদের প্রথমের দিকে কংগ্রেসি বা সিপিএমের লোক, তারপরে বিজেপি যখন একটি শক্তিশালী হলো, বেটা বিজেপির লোক। যাই হোক, সে যেভাবেই চরিত্রায়ন করুন, আজকে কতগুলো অপ্রিয় সত্য আমাকে বলতে হবে। এখন প্রথম কথা হচ্ছে যে গত কয়েকদিন আগে আমার একটা ভিডিও বেরিয়েছিল যে 18 তারিখে যে দ্বিতীয় ক্যাবিনেট মিটিং হলো, সেই ক্যাবিনেট মিটিংয়ে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য নিয়ে কিছু সমালোচনা। সেখানে তার প্রচুর মানুষ দেখেছেন, বিভিন্ন ইউটিউব চ্যানেলেও সেই ভিডিও প্রচারিত হয়েছে। কম করেও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক মিলিয়ে 4 লক্ষের বেশি মানুষ দেখেছেন। সবাই ইতিবাচক মন্তব্য করেছেন, আমাকে সমর্থনই করেছেন, কিন্তু কিছু মানুষ ভিন্ন মত পোষণ করেছেন। সেই ভিন্ন মতের একটি হচ্ছে, বেশ কয়েকজন লিখেছেন, আচ্ছা বলুন তো আপনাদের কেন ডিএ দেবে, আপনাদের কেন পে কমিশন দেবে, আপনাদের মাইনেটা তো হয় আমাদের করের টাকায়, মানুষের করের টাকায়, তা আপনারা তো সরকারি দপ্তরে কাজ করেন না, গেলে কাজের জন্য ঘুষ চান, হয়রানি করেন, খবরের কাগজ পড়েন, আমরা গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি, তা আপনারা জনগণের টাকায় আপনাদের বেতন হবে, অথচ আমাদের যে পরিষেবা দেওয়ার প্রয়োজন সেই পরিষেবাটা আপনারা দেবেন না, অথচ দাবি করবেন আমাদের ডিএ দাও, আমাদের বেতন বাড়াও, আমাদের অমুক দাও, তমুক দাও, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন আমি যারা এই সমালোচনা করেছেন তাদের এই সমালোচনা আমি নত মস্তকে মেনে নিচ্ছি। এটা সত্যি, দশকের পর দশক ধরে শাসক দল যারা আছেন, সেই শাসক দলে ভিড়ে গিয়ে কর্মচারীদের একটা অংশ তারা কাজ না করার একটা লাইসেন্স পেয়ে যান। এবং এটা তো সত্য, এই প্রশাসনে যেমন অসংখ্য সৎ, স্বচ্ছ, নিরপেক্ষ এবং ন্যস্ত দায়িত্ব পালনে একনিষ্ঠ কর্মচারীরা, আধিকারিকরা রয়েছেন বড় সংখ্যায়, ঠিক তেমনি বেশ কিছু কর্মী আধিকারিক আছেন যারা নীতি নিয়েছেন আসি যাই, মাইনে পাই, কাজ করলে ওভারটাইম পাই। এবং সত্যিই তো অনেক জনসম্পর্কিত দপ্তরে কর্মচারীরা আগত যে মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসেন, তাদের তো সঙ্গে দুর্ব্যবহার করেন, ঘুষ নেন, এটা তো অস্বীকার করার উপায় নেই। এখন মুশকিল হচ্ছে এই যারা এই ধরনের করাপশান, কর্মসংস্কৃতির বিরোধী অবস্থানে থাকেন, তারা কিন্তু সবাই যেটা শাসক দল, সেই শাসক দলে ভিড়ে থাকেন। কর্মচারী সংগঠনের ছদ্মবেশে শাসক দলের যে গণ্য সংগঠন, সেই সংগঠনের ছত্রছায়ায় তাদের রক্ষা কবচে থাকেন এবং স্বাভাবিকভাবে 25-75-এর রেশিওয়ে তারা যা ঘুষ নেন, সেই ঘুষের ভাগটা নেতা মন্ত্রীদের কাছে পৌঁছিয়ে যায়। ফলে সরকারও আর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। কিন্তু সামগ্রিকভাবে কর্মচারী সমাজের বিরুদ্ধে সাধারণ মানুষের একটা ক্ষোভ তৈরি হয়।
আমি প্রত্যেকটি কর্মচারী সংগঠন এবং সামগ্রিকভাবে সরকারি কর্মচারীদের প্রত্যেকের কাছে আবেদন করব, অনুরোধ করব, দাবি রাখব যে আপনারা যেমন আপনাদের দাবিদার প্রশ্নে সোচ্চার হবেন, ঠিক তেমনি প্রসাদ একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, আপনাদের পেটের ভাতটা জুটছে কিন্তু এই চাকরিটা থেকে। কাজেই সেই চাকরিটাতে আপনাদের যে ন্যস্ত দায়িত্ব সেটা স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জনমুখীনতার সঙ্গে সম্পন্ন করুন। দুর্নীতি থেকে দূরে আসুন, মানুষকে পরিষেবাটা দিতে সাহায্য করুন। যারা এই মন্তব্য করেছেন আমি নতমস্তকে তাদের সমালোচনা মেনে নিয়েও একটা কথা বলবো যে সরকারি দপ্তরে কিন্তু গিয়ে কাজ না পাওয়ার, হয়রানি হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে ভয়াবহ কর্মী সংকট। আপনারা জানেন 1980 সালে প্রতি 1 লক্ষ জনসংখ্যায় কর্মরত সরকারি কর্মচারী সংখ্যা ছিল 676, আর আজকে প্রতি 1 লক্ষ জনসংখ্যায় সরকার যদিও বলছেন 300, কিন্তু আমরা আরটিআই এবং অন্যান্য সূত্র থেকে যে হিসেব কষেছি তাতে 1 লক্ষ জনসংখ্যায় মাত্র 219 জন হচ্ছেন কর্মরত সরকারি কর্মচারী। জনসংখ্যা কিন্তু 1980 সালের থেকে অনেক 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 বেড়েছে। স্বাভাবিকভাবে যেহেতু সরকারি কর্মচারীরা সরকারি পরিষেবা দেন জনসাধারণকে, তাই জনসংখ্যায় বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গতি রেখে অনুমোদিত পদ এবং কর্মরত কর্মী সংখ্যা বৃদ্ধির প্রয়োজন। সেই হিসেবে 1980 সালে যা কর্মরত কর্মী সংখ্যা বা অনুমোদিত পদ ছিল, আজকে 2026 সালে সেটা কয়েক গুণ বেশি হওয়ার প্রয়োজন ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে 1980 সালের পর থেকে আজ পর্যন্ত বর্তমান জনসংখ্যার নিরিখে অনুমোদিত পদ কত হবে সে সম্পর্কে কোনো সরকার কিন্তু কোনো মূল্যায়ন করেননি। ফলে অনুমোদিত সংখ্যা আজকের জনসংখ্যার জন্য কতটা হওয়া উচিত এবং কর্মরত কর্মীর সংখ্যা যেভাবে বাড়ানো উচিত ছিল বাড়ানো হয়নি। স্বাভাবিকভাবে আপনারা বুঝতেই পারছেন 1 লক্ষ মানুষকে 676 জন সরকারি কর্মচারী যে পরিষেবাটা পৌঁছিয়ে দিতে পারতেন, যে গতি, যে মানে 219 জন কর্মচারীর পক্ষে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তাই অনেক আপনি হাসপাতালে গেলে দেখবেন বহু ডাক্তার, নার্স তারা দিন রাত, 4র্থ শ্রেণীর কর্মী দিন রাত পরিশ্রম করে চলেছেন। কিন্তু মুশকিলের বিষয় হচ্ছে যে 1 নম্বর হচ্ছে কর্মী স্বল্পতা, 2 নম্বর হচ্ছে কিছু কর্মচারী শাসক দলের সংগঠনে থেকে কাজ না করার মানসিকতা, দুর্নীতি করার মানসিকতা সমগ্র স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে কিন্তু একটা জনরোষ তৈরি করছে। কাজে আমি আবারও বলবো, নতুন সরকারের কাছে আবেদন করব, আপনারা কঠোরভাবে প্রশাসনের সর্বত্র দুর্নীতি মুক্তি এবং কর্মোপযোগী পরিবেশ এবং জনমুখী একটা সংস্কৃতি তৈরি করুন। আমরা কথা দিচ্ছি, আমরা কর্মচারী সংগঠন হিসেবে আপনাদের এই উদ্যোগকে অবশ্যই সমর্থন করব। এবার যে মূল বিষয়টায় আমরা আসছি সেটা হচ্ছে, এটা খুব দুর্ভাগ্যের বিষয়, যে কোনো কর্মচারী সংগঠনের নেতৃত্ব আন্দোলন কী নিয়ে হবে এই বিষয়বস্তুটা স্থির করেন কর্মচারীদের চাহিদা অনুসারে। স্বাভাবিকভাবে কর্মচারীরা নিজেদের আর্থিক দাবি দেওয়ার ক্ষেত্রে বা নিজেদের পদোন্নতি, নিজেদের বিভিন্ন চাকুরিগত সুযোগ সুবিধা এগুলোর জন্য যতটা সচেতন ঠিক ততটাই অসচেতন তাদের চাকুরি বিধি অনুসারে কি কি অধিকার দেওয়া হয়েছে, এই চাকুরি বিধি সংশোধন করার প্রয়োজন আছে কিনা এইটা সম্পর্কে জানতে, তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে কিন্তু কর্মচারীরা ততটাই অনীহা প্রকাশ করে। দেখুন, এই ডিএ মামলায় যখন মহামান্য কলকাতা হাইকোর্টে শুনানি চলছে তখন সরকার পক্ষের আইনজীবীরা 1956 সালের আগে সুপ্রিম কোর্টের বেশ কিছু রায় উপস্থিত করেছিলেন, মাননীয় বিচারপতিদের কাছে দিয়েছিলেন, যেখানে বলা হয়েছে ডিএটা কিন্তু কর্মচারীদের অধিকার নয়, যিনি নিয়োগকর্তা তার ডিসক্রিশন। এখন স্বাভাবিকভাবে মহামান্য কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের এই রায়গুলোকে মান্যতা দিয়ে যদি ডিএ মামলার বিচার করতেন তাহলে কিন্তু আজকে যে ঐতিহাসিক রায় আমরা পেয়েছি যে ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট এবং ডিএ গোনার ক্যালকুলেশন করার একমাত্র সূচক অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটা কিন্তু আমরা পেতাম না।
আমাদের তৎকালীন আইনজীবী মাননীয় সর্দার আমজাদ আলী এবং সেই সময় প্রয়াত স্বপন দের আইনজীবী হিসেবে নিযুক্ত সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারা একযোগে সওয়াল করেছিলেন যে 1956 সাল পর্যন্ত সুপ্রিম কোর্ট ছিল ব্রিটেনের প্রিভি কাউন্সিলের নিয়ন্ত্রণে এবং তখনও ভারতীয় দণ্ডবিধি বা ভারতীয় আইন সংহিতা অনুসারে সুপ্রিম কোর্ট চলেনি। স্বাভাবিকভাবে প্রিভি কাউন্সিল তাদের সাম্রাজ্যবাদী জনবিরোধী যে মানসিকতা, ঔপনিবেশিক মানসিকতা, সেই মানসিকতার থেকে যে আইনগুলো করেছিলেন এবং মহামান্য সুপ্রিম কোর্ট সেই আইনের উপর নির্ভর করে যে রায় দিয়েছিলেন সেগুলো কিন্তু তারপরে যখন ভারতীয় সংহিতা চালু হয়েছে, সুপ্রিম কোর্ট ভারতীয় আইন অনুসারে চলতে শুরু করেছেন, তখন সেগুলোকে মূল্য দেওয়া চলে না, সেগুলো কার্যকর করা চলে না। ভারত সরকার জনমুখী দৃষ্টিভঙ্গিতে যে নতুন আইন এনেছেন দেশ পরিচালনার জন্য, আইন ব্যবস্থা পরিচালনার জন্য, বিচার ব্যবস্থা পরিচালনার জন্য, সেগুলোকেই গ্রহণযোগ্য করতে হবে এবং ওই আইন, ওই রায়গুলো না মেনে পরবর্তীকালে মহামান্য সুপ্রিম কোর্ট ডিএ কর্মচারীদের অধিকার এইটা প্রতিষ্ঠা করে যে রায়গুলো দিয়েছেন সেই রায়গুলোকেই মান্যতা দিতে হবে এবং মহামান্য কলকাতা হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট এবং স্যাট সেই যুক্তি কিন্তু মেনে নিয়েছে। একই রকমভাবে চাকুরি বিধিগুলো যখন তৈরি হয়েছিল তার থেকে আজকের দিনে পরিস্থিতির কিন্তু আমূল বদল হয়েছে, কাজেই সেই চাকরি বিধির বদলের প্রয়োজন। দুঃখের বিষয়, সরকারি কর্মচারীরা এই চাকুরি বিধিগুলো সম্পর্কে কার্যত অজ্ঞ। যখন সরকারি কর্মচারী সংগঠনের নেতৃত্ব বিভিন্ন সময় ধর্মঘটের ডাক দেন, তারা কিন্তু এই কথাটা বলেন না যে রাজ্য সরকারি কর্মচারীদের চাকুরি বিধি অনুসারে ধর্মঘট করার কোনো অধিকারই নেই। আমি জানি সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়বেন, বলবেন এই নতুন সরকারের কাছে আপনি একটা অস্ত্র তুলে দিচ্ছেন। নতুন সরকারের মুখ্যমন্ত্রী বা যে ব্যুরোক্র্যাটরা আছেন তারা কি এতই মাথা মোটা যে তারা এই চাকুরি বিধিগুলো থেকে কর্মচারীদের কোনটা অধিকার হিসেবে দেওয়া হয়েছে সেটা তারা জানেন না বা জেনে নিতে পারবেন না? 1980 সালে যে চাকুরি বিধি এনেছিলেন বামফ্রন্ট সরকার, সেই বিধির 4(2) ধারায় বলা আছে কর্মচারীরা শর্ত সাপেক্ষে 14 দিনের নোটিশ দিয়ে ধর্মঘট করতে পারেন এবং এই 2 অনুচ্ছেদের যে ব্যাখ্যা ওই চাকুরি বিধির সংযুক্ত অংশে দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে শর্তগুলি হচ্ছে 1 নম্বর, রাজ্য সরকার এই নোটিশ পাওয়ার পরে একটা 3 সদস্যের কমিটি গঠন করে দেবেন, যে কমিটিতে অন্তত 2 জন রাজ্য সরকারি কর্মচারী হবেন না। সেই কমিটি এই ধর্মঘটটা সরকার অনুমোদন দেবে কি দেবে না সেটা ঠিক করবে এবং সরকার যদি অনুমোদন দেয় তাহলে 14 দিনের নোটিশ দিয়ে এই ধর্মঘট করা যাবে। এখন সরকার যদি এই কমিটি গঠন না করেন বা এই কমিটি যদি ধর্মঘটের অনুমোদন না দেন তাহলে কি হবে তা কিন্তু বলা নেই। অর্থাৎ ব্যাপারটা দাঁড়ালো যে আমি, সরকার তো মালিক, আমরা শ্রমিক, তা আমরা মালিকের বিরুদ্ধে ধর্মঘট করব মালিকের অনুমতি নিয়ে এবং এই যে 3 সদস্যের কমিটি, সেখানে 2 জন সরকারি, রাজ্য সরকারি কর্মচারী হবেন না, ফলে তারা কিন্তু অবশ্যই মানে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে কোনো সিদ্ধান্ত এই কমিটি থেকে আসবে না। আবার এই সংযুক্ত অংশে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা হয়েছে 7(a) ধারায় যে এই 1980 সালে চাকুরি বিধিতে যা যা বলা হয়েছে সেগুলো সবই 1956 সালে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভেন্টস কন্ডাক্ট অ্যাক্ট 1959 আছে তার অনুসারী হতে হবে। যদি কোনো বিরোধ উপস্থিত হয় তাহলে ওই 1959 সালের ওই চাকুরি বিধিতে যা বলা আছে সেটাই গ্রহণযোগ্য হবে, 1980 সালের বিধিতে নয়। ফলে 1959 সাল, 1974, 1971 সালে যে চাকুরি বিধিগুলো প্রকাশিত হয়েছিল সেগুলোর কোনোটাতে কিন্তু ধর্মঘটের কোনো অধিকার রাজ্য কর্মীদের দেওয়া হয়নি, রাজ্য সরকারি কর্মচারীদের। ফলে রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু ধর্মঘট করার
চাকুরি বিধি অনুসারে কোনো অধিকার নেই, তাহলে কি আমরা ধর্মঘট করব না? নিশ্চয়ই করব। কারণ সংবিধান যে কোনো শ্রমিক কর্মচারীকে ধর্মঘট করার অধিকার দিয়েছেন এবং বিরোধ নিষ্পত্তি আইনে পরিষ্কার শ্রমিকের যে সংজ্ঞা দেয়া আছে সেখানে বলা আছে যে শ্রমিক তারাই যারা কায়িক এবং মানসিক উভয় শ্রমটাই করেন। কাজেই সরকারি কর্মচারীরা যে শ্রমিক নন, এই ভ্রান্ত ধারণাটা কিন্তু সঠিক নয়। সঠিক হচ্ছে সরকারি কর্মচারীরাও 100% শ্রমিক সংজ্ঞার আওতাভুক্ত। এবারে আসুন, এই যে নতুন অর্ডারটা গত 19 তারিখে বার করা হয়েছে, এই অর্ডারটা কিন্তু আদালতে আমরা চ্যালেঞ্জ করতে পারবো না। কারণ এই অর্ডারটা 1956, 1971, 1974 এবং 1980 সালের যে চাকুরি বিধি প্রকাশিত হয়েছিল সেই চাকুরি বিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ, এবং এটা নতুন কোনো আদেশনামাও নয়। সেটা হচ্ছে যে অতি উৎসাহে পলিটিক্যাল এক্সিকিউটিভদের খুশি করার জন্য মুখ্য সচিবের দপ্তর সেই অর্ডারে শিক্ষক শিক্ষাকর্মী এদেরকেও আওতায় এনে ফেলেছিলেন, সেটা অন্য বিষয়। কিন্তু এই অর্ডারটা কিন্তু এর আগেও বেরিয়েছে, 1980 সালে এই অর্ডার ছিল, কিন্তু পূর্বতন বামফ্রন্ট বা তারপরে তৃণমূল সরকার এই পার্টিকুলার অর্ডারটা কার্যকর করেননি, যে কারণে পূর্বতন বাম সরকারের আমলে বা এই বর্তমান এই তৃণমূল সরকারের আমলে আমরা কিন্তু সরকার সংবাদপত্রের কণ্ঠরোধ করেছেন। সরকার আমাদের গণতান্ত্রিক পূর্বতন সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার আমাদের ইউনিয়ন করা সহ সমস্ত গণতান্ত্রিক এবং ট্রেড ইউনিয়ন অধিকার কেড়ে নিয়েছেন। এমনকি নবান্নে সহ একাধিক গুরুত্বপূর্ণ ভবনে যে কোনো ধরনের সাংগঠনিক কর্মসূচি নিষিদ্ধ করেছেন। আমাদের নবান্নে প্রবেশাধিকার কেড়ে নিয়েছেন। মহাকরণে বা প্রবেশের ক্ষেত্রেও বিভিন্ন রকম নিয়ন্ত্রণ আরোপ করেছেন। কিন্তু তারপরেও একটা কথা অস্বীকার করতে পারবো না, সংবাদ মাধ্যম, ইউটিউব বা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় আমরা যখন সরকারের বিরুদ্ধে বলেছি, এই অধিকারটা কিন্তু তৃণমূল সরকারও ছিনিয়ে নেননি। বর্তমান সরকার সেই একই আদেশনামা জারি করেছেন এবং আমরা ভবিষ্যৎ বলবে যে বর্তমান সরকার এই আইনটা কার্যকর করবেন না অতীতের মতো এই আইনটা থাকবে, কিন্তু সেটাকে ততটা গুরুত্ব দিয়ে কার্যকর করবেন না, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আমার কাছে মূল প্রশ্ন সেটা হচ্ছে যে এখন তো সরকার সবে এসেছেন, বিপুল জনসমর্থনে ক্ষমতায় এসেছেন, সবে 9 তারিখে শপথ নিয়েছেন, 19 তারিখ, মাত্র 10 দিন। এর মধ্যে কী এমন ঘটল যে সরকারি কর্মচারী, নেতা, সংগঠক এবং কর্মচারীদের বাক স্বাধীনতা হরণের প্রয়োজনটা পড়ল কেন? এখন তো একটা ফিল গুড পজিশন, এবং আমাদের মতো কিছু ছোটোখাটো মানুষ বাদ দিয়ে রাজ্য কর্মীরা ভেবেই বসে আছেন একেবারে স্বপ্নের ফেরিওয়ালা এসে গেছে, আমাদের সমস্ত দাবি পূরণ হয়ে যাবে। আমরা একেবারে 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশনের সুপারিশ অনুসারে যে বেতন ক্রম, সেই বেতন ক্রম আমরা পেয়ে যাব। 42% বকেয়া ডিএ পেয়ে যাব। রূপা 2019-এ ডিএর অধিকারটা লিপিবদ্ধ হবে। আবার সুপ্রিম কোর্টের রায় অনুসারে 2009-এর এপ্রিল থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে আমরা সব ডিএ পেয়ে যাব। এরকম একটা ফিল গুড অবস্থা কিন্তু রয়েছে। এবং লক্ষ্য করে দেখবেন আমাদের মতো স্বল্প কিছু ছোটোখাটো মানুষ ছাড়া কেউ কিন্তু সরকারের কোনো কাজকর্মের সমালোচনায় না গিয়ে সরকারকে সময় দেওয়ার পক্ষে সওয়াল করছে। এই রকম একটা অবস্থায় এত তাড়াহুড়ো করে এই অর্ডারটা বার করার প্রয়োজন হলো কেন? এইখানটাই হচ্ছে কিন্তু ভয়ঙ্কর দুশ্চিন্তা। কারণ সরকারের পলিটিক্যাল এক্সিকিউটিভরা কি মনে করছেন বা তারা কি জানেন যে সরকার অদূর ভবিষ্যতে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতারা বা রাজ্য সরকারি কর্মচারীরা সরকারের সমালোচনা কখন করবেন? যদি সরকার কর্মচারীর স্বার্থে কাজ করে, যদি কর্মচারীদের দাবি দেওয়া মেটানোর পথে প্রয়াস নেন, সমস্ত দাবি দেওয়া মেটানো সম্ভব নয়, কিন্তু সময় নিয়ে দাবি দেওয়ার প্রতি সুবিচার করেন, অন্তত সরকারের কর্মচারীদের মধ্যে এই বিশ্বাসটা এনে দিতে পারেন যে তারা দাবি পূরণের জন্য অত্যন্ত আন্তরিক, তাদের সদিচ্ছা আছে, তাহলেই তো কর্মচারীরা খুশি থাকবেন। তাহলে সরকারকে এরকম একটা আদেশনামা এনে
কর্মচারীদের পুরো বাক স্বাধীনতাটা মানে বলার অধিকারটা কেড়ে নেওয়ার প্রয়োজন হলো কেন? তাহলে কি সরকার তো জানেন যে সরকার যদি কর্মী স্বার্থবাহী সিদ্ধান্ত নেন তাহলে সরকারের সমালোচনার কোনো প্রয়োজন কর্মচারী সংগঠনের কোনো নেতা সংগঠক বা কর্মচারীদের পড়বে না। এইখানেই কিন্তু ভয়ঙ্কর আতঙ্কের জায়গাটা রয়েছে। তার মানে বর্তমান সরকারের পলিটিক্যাল এক্সিকিউটিভরা জানেন যে তারা রাজ্য সরকারি কর্মচারীদের সম্পর্কে অদূর ভবিষ্যতে এমন এক বা একাধিক সিদ্ধান্ত নিতে চলেছেন যে সিদ্ধান্তে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হবে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে কর্মচারীদের মধ্যে জনমত গঠনের প্রয়োজনে কর্মী সংগঠনের নেতারা সংবাদপত্রে, ইলেকট্রনিক মিডিয়ায়, ইউটিউব চ্যানেলে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে তাদের ক্ষোভ উগরে দেবেন সরকারের বিরুদ্ধে। সরকার কি এই আশঙ্কাটা করছেন? এইটাই কিন্তু আতঙ্কে। আমি অত্যন্ত স্পষ্টভাবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে বলবো যে সরকার এই আইনটা নিঃসন্দেহে আদেশনামাটা একটা কুখ্যাত সার্কুলার, কালা সার্কুলার। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার যখন পুলিশ কর্মীদের ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়েছিলেন, আরও একাধিক দপ্তরে ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়েছিলেন, নবান্ন সহ বিভিন্ন দপ্তরে আমাদের সাংগঠনিক কাজকর্ম নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, যখন প্রশাসন এবং পুলিশের এবং শাসক দলের গণসংগঠনের যৌথ সন্ত্রাসে কর্মচারীদের জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছিলেন, ডিটেলমেন্ট এবং প্রতিহিংসামূলক বদলিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে প্রতিবাদী কর্মচারী আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করেছিলেন। আমরা তার তীব্র সমালোচনা করেছি, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি এবং আইনি অবস্থানও নিয়েছি। একই রকমভাবে বর্তমান সরকার এই যে আদেশনামাটি প্রকাশ করেছেন আমরা তার সার্বিক বিরোধিতা করছি এবং স্পষ্ট বলছি এটা একটা কালা সার্কুলার। এই সার্কুলার সরকার প্রত্যাহার করে নিন। কিন্তু সঙ্গে সঙ্গে একটা কথা বলছি, শুধুমাত্র সরকারের সমালোচনা করে আত্মসমালোচনার দিকটি এড়িয়ে গেলে কিন্তু চলবে না। দশক ধরে আমরা যারা কর্মচারী সংগঠনের নেতৃত্ব দিই বলে আত্মশ্লাঘাবোধ করি, আমরা কিন্তু কর্মচারীদের তাৎক্ষণিক চাহিদা মেনে আন্দোলনের বিষয় হিসেবে সেই বিষয়গুলোকে বেছে নিয়েছি যেগুলো মূলত অর্থনৈতিক দাবি দেওয়া ভিত্তিক কেন্দ্রিক। কিন্তু কর্মচারীদের অধিকারের প্রশ্নে তাদের সচেতন করা, কর্মচারীদের ন্যস্ত দায়িত্ব পালনে তাদের একনিষ্ঠভাবে ভূমিকা পালন করা, স্বচ্ছ, নিরপেক্ষ এবং জনমুখীভাবে তাদের ন্যস্ত দায়িত্ব পালন করা, এই বিষয়ে কিন্তু কর্মচারীদের আমরা সচেতন করতে পারিনি বা চেষ্টাও করিনি। আজকে কিন্তু সেই সময়টা এসে গেছে। মনে রাখতে হবে, আপনারা যেরকম ফিল গুড পজিশনেই থাকুন, পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সার্বিক দুর্নীতির একটা প্রক্রিয়া চালিয়েছিলেন এবং তাদের নেতা, মন্ত্রী, সাংসদ, এমএলএ, জনপ্রতিনিধি, দলের নেতা সবাই এবং সরকারের এক শ্রেণীর পদস্থ আমলা এবং এক শ্রেণীর কর্মী তারা দুর্নীতিতে এতটাই সম্পৃক্ত হয়ে পড়েছিলেন যে তারা কিন্তু অন্য বিষয়ে খুব বেশি নজর দেওয়ার মতো সময় পাননি বা প্রয়োজন হয়নি। ফলে আমরা অন্তত রাজপথে কর্মচারী আন্দোলন করতে পেরেছি এবং সংবাদ মাধ্যমে আমাদের ক্ষোভ উগরে দিতে পেরেছি। কিন্তু বিজেপি একটি সর্বভারতীয় রাজনৈতিক দল এবং তাদের একটি গঠনতন্ত্র আছে এবং এই দল আরএসএসের মতো একটি 1925 সালে তৈরি হওয়া একটা ভয়ঙ্কর শক্তিশালী একটা সাংগঠনিক কাঠামোর কিন্তু অন্তর্ভুক্ত। ফলে এই সরকার কিন্তু রেজিমেন্টেড এবং যেহেতু পশ্চিমবাংলায় কখনো বিজেপি সরকারে আসেনি, তাই বিজেপি নেতাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত বিচ্ছিন্ন দু একটা ব্যতিক্রম যারা তৃণমূল কংগ্রেস থেকে এসেছেন সেটা বাদ দিলে বিজেপির নেতাদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির কোনো অভিযোগ নেই, তাদের একটা স্বচ্ছ ভাবমূর্তি আছে। এই অবস্থায় যদি তারা মনে করেন যে কর্মচারীদের আন্দোলন দমন করবেন, তাহলে কিন্তু তারা অনেক কঠোর এবং অনেক শক্ত অবস্থানে আছেন। সেইটা মনে রেখে আপনারা ফিল গুড পজিশনে থাকুন। সরকার আমাদের দাবি দাওয়া মিটিয়ে দিলে আমরা নিশ্চয়ই সরকারকে সমর্থন করব, অভিনন্দন জানাবো। যেমন আগামী 30 তারিখ
মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মামলার সঙ্গে যুক্ত সংগঠনগুলোকে নবান্নে বেলা 11টার সময় একটা সভায় ডেকেছেন। আমরা তাকে অকুণ্ঠ চিত্তে ধন্যবাদ জানিয়েছি। তার কারণ গত 15 বছর পূর্বতন মুখ্যমন্ত্রী, পূর্বতন অর্থমন্ত্রী বা পূর্বতন সরকারের কোনো মন্ত্রী, আমলা, এমনকি নিচের স্তরের কোনো আমলা, তাদের কাছে আমরা আমাদের দাবি সনদ পৌঁছিয়ে দিতে পারিনি, আমাদের ক্ষোভ জানাতে পারিনি। আলোচনার রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন। সেখানে নতুন মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেই আমাদের আলোচনায় ডেকেছেন। সেই আলোচনার ফল আমাদের পক্ষে ইতিবাচক হোক, নেতিবাচক হোক, যাই হোক, নেতিবাচক হলেও এই যে আলোচনার প্রক্রিয়াটা মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছেন, আমরা তার সপ্রশংস ধন্যবাদ তাকে আমরা জানাচ্ছি। কাজেই বলবো যে কর্মচারী সংগঠনগুলোকে কিন্তু এবার চাকুরি বিধির কর্মচারী অনুকূল সংশোধনের দাবিতে কিন্তু আন্দোলনে নামতে হবে। কারণ যতক্ষণ না এইসব ভয়ঙ্কর চাকুরি বিধি সংশোধিত হচ্ছে, ততক্ষণ কিন্তু সরকার ইচ্ছা করলেই আপনার ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা কেড়ে নিতে পারবেন, আপনারা কিচ্ছু করতে পারবেন না। বিগত 15 বছরের ইতিহাসে আমরা দেখেছি যে আমরা ওই সরকারের কাছ থেকে একটা সিঙ্গল দাবি আমরা আদায় করে আনতে পারি। যেসব বিষয়ে আমরা আত্মশ্লাঘা বোধ করি, বিভিন্ন সংবাদ মাধ্যমে একেবারে ফাটিয়ে দিই, নবান্নকে হেলিয়ে দিয়েছি, সেগুলোর প্রায় সবটাই এসেছে আদালতের নির্দেশে। আন্দোলন করে কিন্তু আমরা একটা দাবিও আদায় করতে পারিনি। এই অবস্থায় সমস্ত কর্মী সমাজের কাছে আমি আবেদন করব, ওই শাসক দলকে চোখের মণির মতো, বুকের লিভারের মতো, পেটের হৃৎপিণ্ডের মতো রক্ষার স্বঘোষিত দায়বদ্ধতা নিয়ে দয়া করে সরকারের কর্মচারী সংগঠনের ছদ্মবেশে শাসক দলের গণসংগঠন হিসেবে কাজ করার প্রয়াস নেবেন না। ঐক্যবদ্ধ কর্মীপক্ষ হিসেবে সরকার ভালো কাজ করলে তাকে সমর্থন, খারাপ কাজ করলে তার বিরোধিতা, এই শর্তে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে দাবি দেওয়া পূরণের আন্দোলনের সাথে সাথে অধিকার প্রতিষ্ঠার লড়াইটাকেও, চাকুরি বিধি সংশোধনের লড়াইটাকেও গুরুত্ব দিয়ে করুন। এবং আরেকটি বিষয়কেও গুরুত্ব দিতে হবে, যাতে গোটা রাজ্য প্রশাসনে সরকারি কর্মচারী আধিকারিকরা জনমুখী দৃষ্টিভঙ্গিতে দুর্নীতিমুক্ত উপায়ে মানুষের পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটা মরমী, একটা জনপ্রত্যাশিত মান এবং গতিতে পরিষেবা পৌঁছিয়ে দিতে পারেন। তার জন্য সংগঠনগুলোর তরফ থেকেও উদ্যোগ নিতে হবে। এই কথা বলে আপনাদের প্রত্যেককে শুভকামনা জানিয়ে বক্তব্য শেষ করছি। শেষ একটা কথা বলবো, শাসক কখনো শেষ কথা বলে না, মালিক কখনো শেষ কথা বলে না, শেষ কথা বলে শ্রমিক কর্মচারীরা। কাজেই সরকার যতই এই ধরনের বাক স্বাধীনতা হরণের আদেশনামা আনুন, আমার বিশ্বাস সরকারি কর্মচারীরা বা শ্রমিক শ্রেণী তারা আন্দোলনের মাধ্যমে এই বাক স্বাধীনতা হরণের সিদ্ধান্তকেও অকার্যকর করে দেবেন। ভালো থাকবেন।